2 বছর আগের আগস্ট মাসের ২৬ তারিখ আসরের সময় ছেলে বলল, আম্মু ফুটবল খেলতে গিয়েছিল। এসে বলে, আম্মু আমার হাতে না শক্তি পাচ্ছি না, হাতে তুড়ি মারতে পারতেছি না, দেখো তো কি হয়েছে। তা আমি বললাম, মনে হয় তোর হাতে তেল লাগছে, এই জন্য তুড়ি মারতে পারতেছিস না। এ কথা বলতে বলতেই ঠিক মাগরিবের আজানের সময় পড়ে গেল ঠাস করে। এমনভাবে পড়লো, সেই যে পড়লো, সাথে সাথে তার হাত পা আস্তে আস্তে সব অবশ হয়ে যেতে শুরু করলো। 4 ঘন্টার মধ্যে ওর সমস্ত শরীর অবশ হয়ে গেল। কথা বলতে পারতো, কিন্তু হাত পা কোনো কিছুই নাড়তে পারতো না, সব একেবারে প্যারালাইজড, মানে ফুল প্যারালাইজড। তো আমি ভেবেছিলাম যে এর আগে ওর একবার হয়েছিল 13 সালের দিকে, এরকম একবার পায়ে শক্তি পাচ্ছিল না, তখন বিভিন্ন টেস্ট করিয়েছিলাম, তখন বলছিল ভিটামিনের ঘাটতি আছে, ভিটামিন দিয়েছিল, ভালো হয়ে গেছিলো। তো আমি ভেবেছিলাম ওই রকম কিছু একটা হয়েছে, ঠিক মতো খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। এভাবে করে একটা দিন বাসায় পার করলাম। তারপরে পরের দিন যে চিন্তা করলাম, না আর বাসায় রাখা যাবে না। 28 তারিখে আমরা হাসপাতালে চলে গেলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে যাওয়ার পরে শুনতে পারি আমার ছোট ছেলের গুলেনবারি সিনড্রোম বা জিবিএস রোগটা হয়েছে। এটা একটা বিরল রোগ এবং ব্যয়বহুল চিকিৎসা। এই যে ওকে উঠে দাঁড় করানো হচ্ছে, এটা তো 3 মাস পরের ভিডিও। প্রথম দিকের ভিডিওগুলো আমি করতে পারি নাই, কারণ তখন আমরা মানসিকভাবে এতটাই অসুস্থ ছিলাম। আমি, আমার হাজব্যান্ড, আমার পুরো পরিবার, আমরা পুরোটাই একেবারে মানে খুবই মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলাম। তখনকার ভিডিও আমি করতে পারিনি। এগুলো 3 মাস পরের ভিডিও, যেগুলা ও আস্তে আস্তে রিকভারি করে আসছে। তো যে কথাটা বলতেছিলাম, ডাক্তার যখন ওকে চেক আপে নিল, চেক আপ নিয়ে আমাকে এসে বলল যে, আপনি কি জানেন আপনার ছেলের জিবিএস হয়েছে? ওকে এক্ষুনি ইঞ্জেকশন দেওয়া শুরু করতে হবে। প্রতিদিন ইঞ্জেকশন খরচ আসবে 1,50,000 টাকা করে। এ কথা শুনে আমার হাত পা শক্ত হয়ে গেল। করোনা পরবর্তী সময় 2022 সাল, ওই মুহূর্তে আমার হাতে টাকা ছিল না। এমন অবস্থায় আমি কিভাবে ওর চিকিৎসাটা সম্পূর্ণ করব? তখন ডাক্তার বলেছিল, আপনাকে বন্ড সাইন দিতে হবে, আপনাকে সাইন দিতে হবে যে আপনি চিকিৎসা করাতে পারছেন না। এই সাইনটা যদি আপনি না দেন, তাহলে আপনার ছেলের যদি কোনো কিছু হয়, তখন আপনারা আমাদের সাথে অনেক ঝামেলা করবেন। আমি অসহায় মা সেদিন বন্ড সাইন দিয়েছিলাম। তার একদিন পরে অবশ্য বিভিন্নভাবে আত্মীয় স্বজন, নিজেরা এবং কিছু প্রিয়জনের সাহায্যে সব অ্যারেঞ্জ করে চিকিৎসা শুরু করি, ইঞ্জেকশন পুশ করা শুরু করি। তারপরে ইঞ্জেকশন নিয়ে আমরা ঢাকা মেডিকেলে ছিলাম 22 দিন। ঢাকা মেডিকেল থেকে পরে আমরা চলে আসি সিআরপিতে। এগুলা যে দেখতে পাচ্ছেন, এগুলা 3 মাস পরের, এগুলা 3 মাস পরের। আমার খেলোয়াড় ছেলে অসুস্থ হওয়ার কিছুদিন আগে ও পায়োনিয়ার কাপ খেলেছে। ও ফুটবল খেলতে খুব পছন্দ করতো। ও প্রতিটা মুহূর্তে আমি ওকে যখন ব্যায়াম করাতাম, আমি, আমার হাজব্যান্ড, আমাদের সংসার হাসপাতালেই হয়ে গেছিলো। আমরা ঢাকা মেডিকেল আর সিআরপি, ঢাকা মেডিকেলে প্রথম 22 দিন ছিলাম, তারপর আমরা সিআরপিতে থাকতে শুরু করি। ওর মাসল শুকিয়ে যেতে শুরু করে, ইঞ্জেকশন দেওয়া শেষ হয়ে যায়, কিন্তু ইঞ্জেকশন দেওয়া শেষ হওয়ার পরেও ওর মাসল তৈরি হচ্ছে না। এই যে 2 বছর শেষ হয়ে গেছে, এখনও কিন্তু ওর প্রপার মাসল আসেনি। এখনও কিন্তু ওর মাসল, মানে যদি একটু ব্যায়াম ছেড়ে দেয়, কিছু দিনের জন্য ব্যায়াম ছেড়ে দেয়, তখনই আবার মাসল শুকানো শুরু হয়ে যায়। এটা কতদিন থাকবে বলতে পারি না। ডাক্তাররা বলছে ঠিক হয়ে যাবে, 3 থেকে 5 বছর লাগে কারো কারো ক্ষেত্রে। তো আমার জীবনের, আমার সহজ সরল জীবনের সবচেয়ে কঠিনতম মুহূর্ত ছিল আমার সন্তানের সাথে থাকা। আমি কখনো আমার সন্তান যে অবস্থায় গিয়েছিল, আমি মা হিসেবে আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম, আল্লাহ আমার সন্তানকে আমার কাছ থেকে নিয়ে যেও না। কিন্তু আবার এটাও ভাবতাম যে ও কি আসলে হাঁটতে পারবে কখনো? ও কি কখনো উঠে দাঁড়াতে পারবে এই অবস্থা থেকে? আর সিআরপির যে হাসপাতালের ডাক্তাররা, তারা খুবই ভালো ছিল, এবং আমার ছেলে খুব আন্তরিক। সে সবার সাথে এত ভালো ব্যবহার করত,
এবং সবাই ওকে এত আদর করতো, ওর বয়সের কথা চিন্তা করে ওকে সবাই আদর করতো। 14 বছরের একটা বাচ্চা এভাবে প্যারালাইজড হয়ে গেছে। মানে এটা আসলে খুবই রেয়ার বলবো না, এর চেয়ে ছোটো বয়সেও আক্রান্ত হয়। জিবিএসটা আসলে আমাদের নতুন না, এটা হয় ভিতরে ভিতরে, কিন্তু এটা আমরা কম জানি। এই যে কত কঠিন কঠিন ব্যায়াম ওকে করতে হইতো, এবং ওর সাথে আমাদেরকেও এই ব্যায়ামগুলো করাইতে হইতো। ডাক্তাররা 2 বার করাইতো, একবার হাতের ব্যায়াম, একবার ফুল বডির ব্যায়াম। পরবর্তীতে আবার আমাদেরকে করাইতে হইতো। আমাদের কোনো রেস্ট ছিল না, আমরা রেস্ট চাইতামও না। আমরা চাইতাম আমাদের সন্তানের সুস্থতা। ওর হাতগুলো দেখলে খেয়াল করবেন, ওর হাতের আঙ্গুলগুলো, ও মোটা ছিল না কখনোই, বাট এত শুকনাও ছিল না। ওর মাসলগুলো চলে যাচ্ছিল, মাসলগুলো শুকিয়ে যাচ্ছিল, সম্পূর্ণ হাড্ডি আর চামড়া হয়ে গেছিল। সিআরপি থেকে ওর সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, ইউটিউবে দেয়া আছে, সার্চ দিলে পাবেন ওর সাক্ষাৎকারটা। অকুপেশনাল থেরাপি নিয়ে আমি অনেকটা উপকার পেয়েছি। আগে তো আমি হাত ঠিক মতো নাড়াতে পারতাম না, এখন ভালোটাই নাড়াতে পারি। আমার হাতে শক্তি পেতাম না, আঙুল সোজা করতে পারতাম না, আমি সোজা করতে পারি। আমি এখানে হাতের থেরাপি নিয়ে অনেক উপকার পেয়েছি। যদি কেউ হাতের সমস্যা অথবা কোনো সমস্যা থাকে সিআরপি নিয়ে একটু আসতে পারেন, অথবা শাওয়ারে সিআরপি আসলে যেতে পারেন। এটা খুব উপকার পেয়েছেন। এই যে আমার ছেলেটা, মানে ওদের একটা প্রোগ্রাম ছিল আমরা ভর্তি থাকা অবস্থাতে, তো ওইখানে সব প্যারালাইজড রুগীরা ছিল, বেশিরভাগই প্যারালাইজড ছিল। শুধু 2টা বাচ্চা ছিল গুলেনবারি সিনড্রোমের। এই যে আমার ছেলেটা বেলুনটাও ফুলাতে পারছে না, দেখেন সবাই বেলুন ফুলাচ্ছে বয়স্ক। আমার ছেলেটা, আমার ছোট ছেলেটা বেলুনটা ফুলাতে পারতেছে না। সে বুকে নিয়ে চেপে ধরে অনেক কষ্টে বেলুনটা ফুটাতে চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। কিন্তু ম্যাডামটা পরে ফলো করে, ডাক্তার ম্যাডাম, যে ও বেলুনটা ফুলাতে পারছে না, তখন উনি ফুটিয়ে দিল। তো সবচেয়ে বড় কথা, আমার ছেলের মুখের হাসি কখনো যায়নি। ও যে এত সাফার করছে, ও যে এত কষ্ট করছে, ওর মুখ থেকে হাসি কখনো যায়নি। ও হেসে হেসে ওই যুদ্ধ লড়েছে। ওকে দেখে সবাই উৎসাহিত হতো। ওইখানে সবাই আমাদের সাথে যারা ভর্তি ছিল বেশিরভাগ প্যারালাইজড রুগী ছিল, মানে স্ট্রোক করেছে, স্ট্রোকের পরে প্যারালাইজড হয়ে গেছে। কিন্তু সবার মন খারাপ হতো। আমার ছেলেও হয়তো কাঁদতো, কিন্তু ও জানে যে আমার মার মন অনেক নরম। আমার সামনেও হাসি খুশি থাকতো, আমার সামনে না শুধু, ও সবাইকে হাসি খুশি রাখতো। ওইখানে ওর যত আঙ্কেল ছিল, ওইখানে যত রুগী ছিল, কেউ তার মামা, কেউ তার নানা, কেউ তার খালা, আর ডাক্তাররা তো আছেই, এগুলো আর বলার কোনো কথা নাই। এই যে দেখেন পাগুলা কি অবস্থা, আমার ছেলে এই পা দিয়ে ফুটবল খেলতে পারবে আর কখনো আমি ভাবতেও পারি নাই 2 বছর আগে। এখন খেলে, এখনও সম্পূর্ণ শক্তি আসে নাই, এখনও অনেকটাই দুর্বল। 70% বলা যায় সুস্থ হয়েছে। ওদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল আমার ছেলেটা, তখন ও হুইল চেয়ারে দিয়ে সে দৌড়ে প্রথম হয়েছিল। তো ওর প্রথম পুরস্কারটা সে নিল। ও যে আসলে ওইখানে খুব আনন্দের সাথে ছিল, নিজেও আনন্দের সাথে ছিল, অন্যদেরকেও আনন্দ দিয়েছে। এই যে ওর প্রথম একটু একটু করে যখন ডাক্তার যখন ওকে দাঁড়ানো শিখিয়ে দিয়েছিল, তখন থেকে বাসায় আসার পরে ওকে দাঁড়ানো অভ্যাস করতে হইতো। মানে কত ইনস্ট্রুমেন্ট যে ওর জন্য কেনা লাগছিল, কত রকমের যে যন্ত্রপাতি ছিল ওর দাঁড়ানোর জন্য, ওর হাঁটার জন্য। এই যে মাঝে মাঝে দেখেন, আমাকে কিন্তু সে এন্টারটেনমেন্ট করতো, সে আমাকে হাসাতো মাঝে মাঝে, আমি কষ্টের মাঝে ওর চেহারা দেখে হেসে দিতাম। বিভিন্নভাবে ও আমাকে হাসাতে চেষ্টা করতো। মানে এরকম একটা রোগ জিবিএস যাদের হয়েছে বা যারা সাফার করছে সেই ফ্যামিলিগুলা বলতে পারে, এটা এমন একটা রোগ যেটা মানে অনেক বছর সাফার করতে হয়। ওর হাঁটা দেখেন, এই হাঁটা দেখার পরে আমি কি জীবিত থাকতে পারি? একটা মা তার সন্তান যখন প্রথম হাঁটা শিখে তখন অনেক খুশি হয়, কিন্তু আমার সন্তান যখন দ্বিতীয়বার হাঁটা শিখেছে তখন আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী হয়েছিলাম। যখন আমার ছেলেটা দাঁড়িয়েছিল এবং আদো আদো পায়ে হাঁটছিল, কিন্তু পড়ে যাওয়ার ভয় ছিল এবং অনেকবার পড়েও গেছে। ওর সাপোর্ট থাকতেও অনেকবার পড়ে গেছে, কারণ শরীরের ওজনটা তো পাগুলা রাখতে পারতেছিল না। ছোটোকালের হাঁটা, ছোট শরীর, পড়ে গেলেও এত ব্যথা পাইতো না। ওই যে সে ফুটবলের নেশা তো তার কাটে না।
তো সেই ফুটবল খেলতো, বিভিন্নভাবে আমরা ওকে আনন্দ দিতে চেষ্টা করতাম। আমাদের সারাটা দিনই যাইতো ওর সাথে, ওকে বিভিন্নভাবে এন্টারটেনমেন্ট করা, ও যাতে কষ্ট না পায়, ও যাতে ভালো থাকে, সে চেষ্টাগুলো আমরাও করেছি, ও করেছে। আত্মীয় স্বজনেরও হাত মানে ছিল, সহযোগিতা ছিল, আল্লাহর রহমত ছিল। সব মিলিয়ে আমার সন্তানটা দ্বিতীয়বার মানে তার সুস্থ জীবনে ফিরে আসতে পারছে আলহামদুলিল্লাহ। তো জিবিএসটা কারো যদি আপনাদের বাসায় কোনো যে কোনো বয়সের মানুষের হঠাৎ যদি দেখেন শক্তি না পাওয়া এক জিনিস আর প্যারালাইজড হয়ে যাওয়া আরেক জিনিস, তখন সাথে সাথে হাসপাতালে চলে যাবেন। এই যে র্যালি ছিল ওদের, র্যালিতে ডাক্তাররা ওকে এত ভালোবাসতো, মানে ওদের একটা অংশ, একটা পরিবারের অংশ করে নিয়েছিল আমার ছেলেকে। ওরা র্যালিতে আমাকে নিয়ে গিয়েছিল। তারপরে ওর প্রথম হাঁটা যখন আমরা হাতির ঝিল দিয়ে থেরাপিতে যাচ্ছিলাম, আমি বলছি বাবা একটু হাঁটো তো, আমি দেখব। হাঁটাগুলা দেখেন কত, মানে হাঁটাগুলা দেখলে খুব খুশি হতাম, আবার কষ্টও লাগতো যে আমার সুস্থ ছেলেটা কোথা থেকে কোথায় চলে গেল। তো ওর ব্যায়ামের কোনো শেষ ছিল না, প্রতিদিন এখন পর্যন্ত ওকে ব্যায়াম করতে হয়, ওর পড়ালেখা করতে হয়, ওর জিমে যাইতে হয়, ওর সকল কিছু মেনটেন করে চলতে হয়। 8-10টা বাচ্চার মতো ওর স্বাভাবিক জীবন না। ও সবার সাথে খেলতে যাইতে ওর অনেক সময় বাইর করতে হয়, মানে ও 8-10টা বাচ্চার মতো স্বাভাবিক জীবন ওর না, এক কথায়। তো আপনাদের কারো যদি কখনো মনে হয় যে শক্তি পাচ্ছেন না, প্যারালাইজড হয়ে যাচ্ছে, মানে নাড়াতে পারছে না, আমার শক্তি লাগছে না, এটা এক জিনিস, দুর্বল লাগতেছে সেটা আমরা বুঝবো যে আমাদের দুর্বল লাগতেছে, আমি নিতে পারতেছি না, ধরতে পারতেছি না, এটা একটা জিনিস। কিন্তু যখন দেখবেন যে প্যারালাইজড হয়ে যাচ্ছে, 1 মিনিটও দেরি করবেন না, সাথে সাথে হাসপাতালে চলে যাবেন। কারণ এটা খুবই ব্যয়বহুল রোগ এবং সময় মতো চিকিৎসা না নিলে সুস্থ না হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো এই হলো গিয়ে আমার আজকের ব্লগের কথা। আমার ছেলেটা এই যে দেখেন এখনও কত দুষ্টামি, ওর চঞ্চলতা, ওর প্রথম হাঁটাটাই সবচেয়ে বড় কথা। ওর প্রথম মানে এই হাঁটাগুলো ওর প্রথম দিকের হাঁটা, দেখছেন কেমন লড়ে লড়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে, কাত হয়ে যাচ্ছে। শুধু ভয় পেতাম পড়ে না যায়, কারণ পড়ে গেলেই তো আবার হাড্ডি টাড্ডি ভেঙে যাওয়ার ভয় থাকতো। ডাক্তার তো বলছিল ওকে সাপোর্ট ছাড়া হাঁটতেই না। তারপরও ও মনে করেন দুষ্ট, চঞ্চল, আর এই বয়সের একটা বাচ্চাকে কি বেঁধে রাখা যায়? তাও তো ও ছিল অনেক বছর। নিশ্চুপ মন ওর, প্রশ্নবিদ্ধ হয়তোবা সবার কাছে। এই যে কত মানে ওর চেহারাটা দেখলে হাসি, দেখেন যতবার সে আমার সাথে দুষ্টামি করতো ততবারই ও হাসতো, আমাকে ভিডিও করতে দিত না। ভিডিও করতে গেলেই বারবার আমার হাত দিয়ে আমার চোখটা মানে ক্যামেরাটা ঢেকে দিত। এই হলো আমার ছেলের জীবন কাহিনী। আমি ওর 2 বছর পরের ওর অ্যাক্টিভিটি নিয়েও আরেকটা ভিডিও করব। সবাই আমার পাশে থাকবেন, অবশ্যই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ও যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, স্বাভাবিক একটা মানুষের মতো তার সকল কিছু হয়। এবং আপনাদের পরিবারের কেউ যদি মানে শক্তি পাওয়া না পাওয়া, আমি যেটা বারবার বলছি যে যদি মনে করেন যে প্যারালাইজড, মানে শক্তিই পাচ্ছেন না, হাতটা নাড়াতেই পারছেন না, সেই মুহূর্তে মোটেও দেরি করবেন না, হাসপাতালে চলে যাবেন। কারণ এটা বসে থাকার মতো রোগ না, এটা খুবই ভয়ঙ্কর একটা রোগ, যেটা সময় মতো চিকিৎসা না নিলে পরবর্তীতে অনেক বড় বিপদ হতে পারে। এই জিনিসটা খেয়াল রাখবেন। আবারও বলতেছি, আমি সকলের কাছে দোয়া চাই, আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ও যাতে সুস্থ হয়ে ওর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আসসালামু আলাইকুম।